প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রমিসেস জানতে চাই আজকের পর্বে। আমি নুসরাত রহমান, পুরো পর্ব জুড়ে আপনাদের সাথে আছি এবং সঙ্গে আছেন দুজন অতিথি। আজ আমাদের আলোচ্য বিষয় ডিটক্স নাকি রিহ্যাব, কোনটা আসল চিকিৎসা। আর এই বিষয়টি আলোচনা করবার জন্য স্টুডিওতে এসেছেন দুজন। আমাদের সাথে আছেন প্রমিসেস মেডিকেলের কেস ম্যানেজার এবং অ্যাডিকশন প্রফেশনাল আশিকা মাহবুব, এবং একই সাথে আছেন অ্যাডিকশন কাউন্সিলর সাহির জামিল। দুজনকেই স্বাগতম আমাদের স্টুডিওতে। কেমন আছেন? আপনাকে? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। থ্যাংক ইউ। আশিকা মাহবুব, আপনাকে আজকে আমরা প্রথম পেয়েছি, আর সাহির জামিলকে আমরা আগেও পেয়েছি বেশ কয়েকবার, এবং খুব চমৎকার আলোচনা আপনি আমাদের উপহার দিয়েছেন। আশা করি আজকেও আমাদের এই আলোচনা খুব চমৎকার হবে। আমি আজকে শুরুতে আশিকা মাহবুব আপনার কাছে আসি। এই যে আমরা যে বিষয়টি আজকে নির্ধারণ করেছি, ডিটক্স নাকি রিহ্যাব, আসল চিকিৎসা কোনটা, তো দুটো টার্ম, একটা হচ্ছে ডিটক্স এবং আরেকটা হচ্ছে রিহ্যাব। প্রথমে ডিটক্স টার্মটা সম্পর্কে আপনার কাছে জানতে চাই যে এটা দিয়ে কি মিন করা হচ্ছে। আচ্ছা, ডিটক্সটা আসলে বেসিক্যালি এটা একটা বডি থেকে টক্সিনটাকে দূর করার জন্য একটা মানে অ্যাডিকটিভ সাবস্টেন্সেস যেগুলো বডিতে থাকে, ওটা মেডিকেল সুপারভিশনে দূর করা আর কি। সেই টক্সিনগুলো যাতে বের হয়ে যায় বডি থেকে, এবং কোনো যাতে উইথড্রল মানে যেগুলো হয় একটা মানুষের ড্রাগ ছাড়ার সময়, সেই উইথড্রল ইফেক্টগুলো যাতে ম্যানেজ করা যায়, ওরকম একটা প্রসেসটা হচ্ছে ডিটক্সিফিকেশন। আচ্ছা, মানে বাংলায় যেটাকে বলে নির্বিষকরণ, তো ওটাকেই বলছেন যে শরীর থেকে যে ড্রাগ গুলো ছিল সেটাকে চলে যাওয়া, সেটাকে বলা হয় হচ্ছে ডিটক্স। তো এই যে আমরা যে টপিকটা নিয়েছি যে আসল চিকিৎসা কোনটা, ডিটক্স নাকি রিহ্যাব, এখানে আসলে তার মানে তাহলে পার্থক্যটা কি হচ্ছে, তাহলে রিহ্যাবটা কি? একটা মানুষের তো যে আসক্ত মানুষ, সে আসলে শারীরিক, মানসিক, মানে সামাজিক অবস্থা সবকিছুই আসলে এফেক্টেড হয়ে যায়, খারাপ অবস্থা হয়ে যায়। সো প্রথম যেটা একটা ড্রাগ এডিক্ট মানুষ, প্রথম যেটা তার প্রয়োজন হয়, মানে যেটা সে ভাবতে পারে, সেটা হচ্ছে যে তার ফিজিক্যাল উইথড্রলটা, মানে সে ছাড়তে চাচ্ছে এরকম পর্যায়েও যদি সে থাকে মানসিকভাবে, সে আসলে পারে না। কারণ যখন কেউ ড্রাগ ছাড়তে চেষ্টা করে তখন তার বিভিন্ন রকমের ফিজিক্যাল উইথড্রলস হয়, তো সেই জন্য তো সে ছাড়তে পারে না। তো সেই জন্য সে সবসময় ভাবে, এরকম ভাবে যে আমি যদি এই কষ্টটা না হতো, এই উইথড্রলের যে কষ্টগুলো হয়, এই যে যেমন ধরেন অ্যাংজাইটি হয়, তারপরে অনেক সময় অনেকের খিঁচুনিও হতে পারে, পেট খারাপ হয়, ঘুম হয় না, এরকম বিভিন্ন রকমের সমস্যার কারণে মানুষজন আসলে ছাড়তে চাইলেও ছাড়তে পারে না। তো তখন সে এতটুকু মানে রিয়েলাইজেশনে আসে যে আমি কোনো একটা ব্যবস্থা নিয়ে যদি আমি মেডিকেল সুপারভিশনে যদি এই সাবস্টেন্সটা আমার বডি থেকে চলে যায়, যদি আমি আরাম করে মানে উইথড্রলটা কাটিয়ে যেতে পারি, মানে কষ্ট না পেয়ে, তাহলে হয়তো বা আমি ড্রাগ মুক্ত থাকতে পারবো, এরকম অনেকে অনেক সময় ভাবে। সো ওইরকম ধারণা থেকে ডিটক্সিফিকেশনটা সবাই অনেক সময় ডিসিশন নেয় যে আমি ডিটক্স করব, বাসাকেও বোঝায় যে আমাকে মানে ডিটক্সে পাঠাও, কারণ আমি তো ছাড়তে পারছি না, কারণ আমার উইথড্রল হয়, যদি আমি ডিটক্স করে আসি তাহলে আমি ভালো থাকতে পারবো। তো এই মানসিকতা থেকে আসলে মেইনলি ওটা করে। ওটা তো আসলে একটা শুধুমাত্র ফিজিক্যাল উইথড্রলটা যাচ্ছে, কিন্তু একটা আসক্ত মানুষ তো শুধু ফিজিক্যাল উইথড্রল থাকে না, তার আসলে বিভিন্ন মানসিকও অনেক রকমের সমস্যা দেখা দেয় যখন সে, কারণ ড্রাগটা হচ্ছে মানে মানুষটাকে শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ করে ফেলেছে, ডিপেন্ডেন্ট করে ফেলেছে। তো শুধুমাত্র তো শারীরিকটা না, সে মানসিক ভাবেও, সে যখন যেমন একটা ডাউনার ড্রাগ, যেমন ধরেন হেরোইন, কেউ যদি হেরোইন খেত একটা মানুষ, সে হেরোইন খাওয়া অবস্থায় তার যে অনুভূতিগুলো, সাধারণত উইথড্রল এফেক্টে তার উল্টাটা হয়। তো ধরেন হেরোইনটা একটা ডিপ্রেসেন্ট, তো ওরকম একটা লো থাকে একটা মানুষ যখন হেরোইন খায়। তো হেরোইনটা যখন ছাড়তে চেষ্টা করে তখন দেখা যায় তার ঘুম হয় না, তার অ্যাংজাইটি হয়, হ্যাঁ, তার খিঁচুনি হতে পারে, তার পেট খারাপ হতে পারে, অনেক কষ্ট হয় আসলে। সো সে তো সেই জন্য ওই মানুষটা আর কি ছাড়তে পারে না। সো সে ভাবে যে ডিটক্স করে ওটা থেকে বের হয়ে যাব, তারপর আমি ছেড়ে দিব। কিন্তু আসলে এই রিহ্যাবিলিটেশনটা হচ্ছে গিয়ে যে একটা মানুষকে মানে নতুন ভাবে জীবন শুরু করতে হবে। সো পুনর্বাসন যেটাকে আমরা বলি, সো পুনর্বাসনে যেতে হবে আর কি। সো ওটার জন্য তো শুধুমাত্র ড্রাগ ছেড়ে ওভাবে থাকা যায় না যে শরীরে নাই আর আমি ছেড়ে দিলাম।
তাকে তো জানতে হবে যে আমি কেন ড্রাগটা ইন দ্য ফার্স্ট প্লেস আমি কেন ওই ড্রাগটা খাওয়া শুরু করেছিলাম, বা আমার আসলে মানসিকভাবে কতভাবে এফেক্টেড হয়েছে, এগুলো জানতে আসলে সময় লাগে। সো ওই প্রসেসটা এটা একটা মানে আরো অনেক লং একটা আর একটু দীর্ঘ জি, সময় জি। অ্যাকচুয়ালি রিহ্যাব হ্যাঁ। হয়। আমি যদি সাহিরের কাছে রিহ্যাব সম্পর্কে এবার জানতে চাই যে ডিটক্স ব্যাপারটা বললেন আশিকা মাহবুব যে শরীর থেকে চলে যাওয়া সাবস্টেন্স গুলো চলে যাওয়া সেই অংশটুকুকে বলা হচ্ছে ডিটক্স। জি কিন্তু রিহ্যাব মানে এই ব্যাপারটার আরেকটু প্রসারিত একটা দিক আছে। তো রিহ্যাবটা সম্পর্কে যদি আপনার কাছ থেকে জানতে পারি। রিহ্যাব বেসিক্যালি রিহ্যাবিলিটেশন যেটা বলা হচ্ছে, রিহ্যাবিলিটেশন প্রসেস একটা ডিটক্সিফিকেশন প্রসেস আর রিহ্যাবিলিটেশন প্রসেস। সো রিহ্যাবিলিটেশন শুরু করতে গেলে আমাদের কিন্তু প্রথমে ডিটক্সিফিকেশনটা লাগবেই, কারণ রিহ্যাবিলিটেশন প্রসেসটা শুরু হওয়ার আগে আমাদের বডি থেকে সব কেমিক্যালস গুলা নিউট্রালাইজ হয়ে যাওয়া, বের হয়ে যাওয়া কোনো কষ্ট ছাড়া বা কোনো অসুবিধা ছাড়া, এটা মেক শিওর করতে হবে। আচ্ছা করার পরেই আমরা অ্যাকচুয়ালি রিহ্যাবিলিটেশনটা শুরু করতে পারি, কারণ রিহ্যাবিলিটেশন প্রসেসটা ফোকাসেস মোর অন হ্যাবিটস, মোর অন স্কিলস, মোর আরো বেশি আমাদের ডে টু ডে প্র্যাকটিসেস যেগুলা আমরা ড্রাগ ইউজিং অবস্থায় যেগুলা ছিলাম, ওইটা ড্রাগ থেকে বের হয়ে আসার পরের যেই পার্টটা, সেইখানে আমরা কিভাবে করে ভালো থাকবো এই জিনিসগুলো শেখানো হয় থ্রু কাউন্সিলিং, পিয়ার সাপোর্ট গ্রুপ, যে সবাই মিলে একসাথে যারা ভালো হওয়ার চেষ্টা করছে, থ্রু সোশ্যাল সাপোর্ট। সো রিহ্যাবিলিটেশন প্রসেস আমাদেরকে যেগুলো শেখানো হচ্ছে সেগুলা ইজ ইভেন্চুয়ালি আমাদের যাতে রিল্যাপসটা আবার না হয়, যে আমরা ড্রাগের দিকে আবার না চলে যাই, এই প্রসেসটাই রিহ্যাবিলিটেশন। সো এইখানের মধ্যে আমাদের যেমন কাউন্সিলিং আছে, গ্রুপ কাউন্সিলিং হয়, গ্রুপ থেরাপি হয়, ওয়ান অন ওয়ান ফেস টু ফেস ওয়ান অন ওয়ান কাউন্সিলিং হয়, ওয়ান অন ওয়ান থেরাপি হয়। এই জিনিসগুলা থেকে এক একজনের যেই খারাপ হ্যাবিট গুলা, ওগুলাকে তো আমরা আইডেন্টিফাই করছি, করে আমরা ভালো হ্যাবিটও আইডেন্টিফাই করছি, ভালো হ্যাবিট না থাকলে নতুন হ্যাবিট বিল্ড করার চেষ্টা করছি। এই যে ওই অভ্যাসগুলা থেকে বের হয়ে একটা নতুন হ্যাবিট তৈরি করতে এটা তো টাইম লাগে। ডিটক্সিফিকেশন সাধারণত এক একটা ড্রাগ বা কেমিক্যাল যদি বলি, এক একটা ড্রাগ আর কেমিক্যালের এক একটা হাফ লাইফ থাকে, যে আমি এইটা নিলে এতটুকু সাবস্টেন্স আমার ভিতরে এটা কতক্ষণ থাকছে। সো এক একটা জিনিসের রিহ্যাবিলিটেশন টাইম এক এক রকম, উইচ ইজ শর্ট টার্ম, ইউজুয়ালি শর্ট টার্ম। বাট নতুন একটা হ্যাবিট ফর্মিং তো অনেক বছরের বিষয়, যে আমি একই জিনিসটা বারবার করছি। সো নতুন একটা হ্যাবিট ফর্ম করতে তো সময়ের বিষয়। মিনিমাম দেখা যায় যে একটা নতুন হ্যাবিট ফর্ম করতে 45 ডেজ লেগে যায়, যে একটা সিম্পল ছোট হ্যাবিট ফর্ম করাটাই, তারপর ওইটা প্র্যাকটিসে আনা, ওইটাকে নিজের থেকে যাতে এটা হয় অটোমেটিক্যালি, যে হ্যাবিটটা আমার হয়ে গেছে, অভ্যাসটা হয়ে গেছে, যে আচ্ছা এই জিনিসটা হলে আমি এটা করি, বা এই সময়টা হলে আমি এই অ্যাকশনটা নেই, এই জিনিসটা এস্টাবলিশ হতেও টাইম লাগে। সো এই রিহ্যাবিলিটেশন প্রসেসটা একটু সময়ের ব্যাপার, যেখানে আমার এই পুরান হ্যাবিটগুলো ভেঙে নতুন হ্যাবিট একটা ইন্ট্রোডিউস করে, সেটাকে আবার নতুন করে শিখে সেটাকে নিজের মতো করে নেওয়া, সো দ্যাট এটা ইমপ্লাই হয়। সো রিহ্যাবিলিটেশন টেকস আ বিট অফ টাইম, এন্ড নট জাস্ট উইথ হ্যাবিটস, অলসো উইথ স্কিল বিল্ডিং। যে আমার তো অনেক রকম স্কিল দরকার হবে লাইফে, যেটা আমি ড্রাগ ইউজ করার সময় আমার ছিল না, বা আমার নাই, এটা আমার পজিটিভ কোনো কিছু খুবই অল্প ছিল। সো আমার এই যে স্কিল বলতে আসলে কি 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 ধরনের স্কিলের কথা বোঝাচ্ছেন? স্কিলস বলতে আমি যদি সবচেয়ে বেসিকটা বলি, যে ড্রাগ অ্যাডিক্টদের যে প্রবলেমটা হয়, যারা সাফারিং ফ্রম এডিকশন, কোনো একটা ফ্রেন্ড ফোন করলো বা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল যাদের সাথে খাচ্ছে বা খেয়েছে, বা ওই খাবার মানে একসাথে ইউজ করার মেমোরিটা লিঙ্ক, ওই ফ্রেন্ডটাকে যে অ্যাভয়েড করা, এটাই তো একটা স্কিল, যেটা আমাদের যারা ইউজার থাকে ওদের থাকে না, যে আচ্ছা আমার একটা খুব ভালো বন্ধু, এত ভালো জানের বন্ধু, ছোটবেলার বন্ধু, ওর সাথে দেখা হয়ে গেল, এখন ও যদি একটা অফার করে আমাকে খাওয়ার, এন্ড আমার রিহ্যাবিলিটেশন করা নাই, আমার জাস্ট নির্বিষ্কারণ করা, যে আমি ডিটক্স করা, আমার নতুন হ্যাবিট গুলো নাই, সো আমি ওকে না করবো কিভাবে?
আমি তো ওই স্কিলটা আমার নাই। সো ওই স্কিলটা আমি কোত্থেকে শিখবো? রিহ্যাবিলিটেশন প্রসেসে এরকম অনেক ধরনের সিনারিওর জন্য অনেক রকম স্কিলস শিখানো হয়, যে হাউ টু সে নো বাট নো থ্যাঙ্কস, যে ঠিক আছে আমি খাবো না, অর হাউ টু জাস্ট সে নো এন্ড কমপ্লিটলি গেট অ্যাওয়ে, এরকম টাইপের অনেক কিছু শিখানো হয় স্কিলস। সো এই চমৎকার। স্কিলস গুলা ডেভেলপ করে করেই আস্তে আস্তে এগুলা ইমপ্লাই করে এগুলো আমাদের লাইফে প্র্যাকটিসে এনে তারপরেই অ্যাকচুয়ালি রিহ্যাবিলিটেট হওয়ার পরে ভালো থাকা যায়। সো নট জাস্ট দিস, আরো অনেক রকম আরো স্কিলস অনেক থাকে। কিছু আছে, আমরা সবগুলোই শুনবো, অনেক কিছু শুনবো, হয়তো সব শুনতে পারবো না, আরো শুনবো একটা ছোট্ট বিরতি নিয়ে এসে। প্রিয় দর্শক, একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন আশা করি। ফিরে এসেছি ছোট্ট বিরতি নিয়ে, প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে ডিটক্স না রিহ্যাব, আসল চিকিৎসা কোনটা, এই বিষয়ের উপর আশিকা মাহবুব এবং সাহিদ জামিলের সাথে। আশিকা মাহবুব, এবার আপনার কাছে যদি আবার আসি, এই যে ডিটক্স এবং রিহ্যাবের পার্থক্যটা আপনারা বললেন যে ডিটক্স হচ্ছে শর্ট টাইম এবং রিহ্যাব হচ্ছে একটু লং টাইমের জন্য। একটু কি কোনো টাইম লিমিট কি আছে আসলে, যে কতদিন মিনিমাম হলে সেটাকে ডিটক্স তখন ওটা নির্বিষকরণ হয়, এবং রিহ্যাবিলিটেশন অ্যাকচুয়ালি মিনিমাম বা ম্যাক্সিমাম কতদিন পর্যন্ত করার প্রয়োজন হয়, সেরকম কি আছে? আসলে এটা এক্স্যাক্টলি যে ডিটক্স অথবা রিহ্যাব, আসলে জিনিসটা ওইভাবে না নিয়ে আমাদের ভাবা উচিত ডিটক্সটা হচ্ছে গিয়ে যে আমাদের ফিজিক্যাল যে সমস্যাগুলো সেগুলো দূর করতে, যে এই যে নির্বিষকরণটা করা হয় সেটা। আর পরবর্তীতে প্রথম হচ্ছে কি ধাপটাই আসলে ডিটক্স এক্স্যাক্টলি, সো প্রথম ধাপটা হচ্ছে এটা, এরকম না যে ডিটক্স করলাম আর অথবা রিহ্যাব করলাম। আসলে রিহ্যাবে আসলেও তো ডিটক্স করতে হয়। হ্যাঁ, হ্যাঁ। কারণ প্রথমে তো ফিজিক্যাল উইথড্রল, একটা মানুষ ড্রাগ ছাড়া থাকবে, তার যে সমস্যাগুলো হবে ওগুলো তো আসলে মেডিকেশন, প্রপার মেডিকেশনের মাধ্যমে সেগুলো অ্যাডজাস্ট করতে হবে। যখন মানুষ ফিজিক্যালি স্টেবল হবে তখনই না সে প্রোগ্রামে যেতে পারবে এবং পরবর্তীতে অন্যান্য নিজের উপরে কাজ করতে পারবে আর কি। সো এখন এটার মানে কোনো টাইম লিমিট কি আছে যে এতদিন সময় লাগে ডিটক্স এখন হতে? ডিটক্সটা আসলে এটা ডিপেন্ড করে ওই একটা প্রত্যেকটা মানুষের, আসলে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কেস হয় আসলে। Okay. এরকম নেসেসারি না যে একদম সবার তো একই হবে। আচ্ছা, তো এটা কে কতটুকু, কি পরিমাণ ইউজার, কতদিন ধরে ইউজ করছে, হ্যাঁ আচ্ছা। ওগুলোর উপরেও আসলে ডিপেন্ড করে যে তার মানে কতটুকু উইথড্রল হবে এবং কতদিন লাগবে। তো সেটা আসলে 72 আওয়ার্সও লাগতে পারে কোনো মানুষের, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ পর্যন্ত লাগতে পারে আসলে। সো এটা ডিপেন্ড করে যে কে কতটুকু ইউজ করেছে আর কি। হেভি আচ্ছা। ইউজার্স হলে সাধারণত 21 ডেজ লেগে যায় আর কি ডিটক্স হতে। মিনিমাম 21 দিন লেগে যায় যদি সে মিনিমাম না, অনেক মানে বেশি কারো কারো 1 সপ্তাহে হিল ফিল ওকে, উইথড্রল সিমটমস গুলো হয়তো বা থাকবে না, মানে ফিজিক্যাল উইথড্রল। মেন্টাল কিন্তু অনেক দিন প্রলং করে। ওকে, আচ্ছা। তো সেক্ষেত্রে মানে ডিটক্সটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রথম ধাপ। জি, ফিজিক্যাল উইথড্রল। এর পরের ধাপটা কি? এরপর রিহ্যাবিলিটেশনে কি কোনো এমন ব্যাপার আছে যে কিছু ধাপে ধাপে আসলে তার হ্যাঁ কোনো হ্যাঁ, চেঞ্জ? আসলে প্রত্যেকটা রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম এক একটা সেন্টার এক এক ভাবে আর কি করে। আমাদের প্রভিসেসে আমরা যেই প্রোগ্রামটা চালাই সেটা হচ্ছে লাইফ ম্যানেজমেন্ট প্রোগ্রাম। সো ব্যাপারটা হচ্ছে যে একটা মানুষ, একটা আসক্ত ব্যক্তি অনেক দিন ধরে ড্রাগ ইউজ করতে করতে তার আসলে অভ্যাস নষ্ট হয়ে যায়। সেটা তার খাওয়ার অভ্যাস হোক, সে সমাজে চলার অভ্যাস হোক, ঘুমের অভ্যাস হোক, প্রত্যেকটা জিনিস, পড়ালেখা হোক, প্রত্যেকটা জিনিস আসলে এফেক্টেড হয়ে যায়। তার লাইফটা একদম মানে ছিন্ন বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত সাধারণত দেখা যায় কেউ রিহ্যাবের চিন্তা করে না। এমন না যে একটু খেয়েছি রিহ্যাব করে ফেলি, এরকম তো আর সাধারণত হয় না। সাধারণত দেখা যায় যাদের লাইফটা আনম্যানেজেবল হয়ে গেছে তারাই কনসিডার করে রিহ্যাবিলিটেশনের। তো যাদের লাইফ আনম্যানেজেবল হয়ে গেছে তার মানে হচ্ছে গিয়ে তার কিছুই ঠিক নাই, তার ফিজিক্যাল সমস্যা আছে, তার মেন্টাল সমস্যা আছে, তার সে সোশ্যালি মিশতে পারে না, তার মানে এরকম বিভিন্ন রকমের সমস্যা সে আছে। তো আমাদের লাইফ ম্যানেজমেন্ট প্রোগ্রামে যেটা করা হয় সেটা হচ্ছে যে লাইফটাকে আবার নতুন করে সাজিয়ে গুছানোর ব্যবস্থা করে দেওয়া আর কি। সো এটা আসলে প্রত্যেকটা ধাপে, মানে সকালে কখন ঘুম থেকে উঠবে, তারপরে ফিজিক্যাল এক্সারসাইজ করবে, সময় মতো খাওয়া দাওয়া করবে, গ্রুপ কাউন্সিলিং হবে,
ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং হবে, তারপরে নিজেদের মধ্যে সাব গ্রুপ হবে, রাতে সময় মতো ঘুমাবে। প্রত্যেকটা জিনিস তো লাইফটা ম্যানেজ করা মানে কি প্রত্যেকটা এর মাঝখানে ফ্যামিলি মেম্বার্সদেরকে অনেক সময় আমরা একসাথে অবশ্যই একটা ড্রাগ এডিক্ট ভালো হতে চেলেই হয় না, খুব ভালো হয় যদি তার পরিবার বুঝতে পারে যে সে কিসের মধ্যে দিয়ে গিয়েছিল এবং আগামীতে তার কোথায় পৌঁছাতে হবে। এটা যদি আমরা ফ্যামিলি সাপোর্টটা পাই তাহলে তো সে মানুষটার ভালো হওয়াটা আরো মানে সাকসেস হওয়ার সম্ভাবনা আরো বেড়ে যায়। তো ওটাও আমরা ইনকর্পোরেট করি। সো এইভাবে প্রত্যেকটা ধাপে মানে কখন ঘুম থেকে উঠবে, কখন ঘুমাবে এবং সারা দিনে কিভাবে কি করবে, কিভাবে নিজেকে নিয়ে ভাববে, সব কিছু নিয়ে একটা প্রোগ্রাম আমরা আর কি চালিয়ে থাকি আর কি। আচ্ছা, তো কতদিন ব্যাপী এই প্রোগ্রামটা আপনারা করান? এটা আসলে একটা 6 মাসের প্রোগ্রাম। আমরা আসলে সাজেস্ট করি, আসলে একটা মানুষ, এটা একটা লাইফ লং প্রোগ্রাম। একটা আসক্ত মানুষ একটা স্বাভাবিক জীবনে ফিরে আসবে যে এটা তো একটা অসুস্থতা। সো একটা অসুস্থ মানুষ পুরোপুরি কখনো ভালো হয়ে যায় না। তো শুনতে একটু খারাপ লাগে অনেক সময়, কিন্তু বলা হয় যে ওয়ান্স অ্যান অ্যাডিক্ট ইজ অলওয়েজ অ্যান অ্যাডিক্ট। হ্যাঁ, তো এটা আমার একটা পার্সোনালিটির পার্ট, ইটস পার্ট অফ মাই পার্সোনালিটি। সো এটা তো মানে এটা এমন না যে আমার জ্বর এসেছে একটু ওষুধ খেলে আমার জ্বরটা ভালো হয়ে গেল। এটা তো মানসিক ভাবে আমার ওই পার্সোনালিটি। সো ওটার জন্য আমার মানে এটার সাথেই লেগে থাকতে হবে। কিন্তু মানে মিনিমাম যেহেতু বাংলাদেশে একটা মানে একটা মানুষকে রাখার তো একটা মানে পৃথিবীর বিভিন্ন জায়গায় এরকম 18 মাস 24 মাসেরও প্রোগ্রাম চলে আসলে, কিন্তু বাংলাদেশে 6 মাসের বেশি প্রোগ্রাম কোথাও চলে না। তো আমরা আর কি একটা 4 থেকে 6 মাসের প্রোগ্রাম রান করে থাকি, কারণ একটা মানুষ আসলে ডিটক্স যে 21 দিন ডিটক্স করলো মানে সে ফিজিক্যালি সে রেডি এখন। হ্যাঁ, সে চিন্তা ভাবনা সে বুঝতে পারবে হয়তোবা, তারপরেও আসলে অনেক মেন্টাল উইথড্রল থেকে যায়, বাট মোটামুটি সে একটা বোঝার মতো অবস্থায় আসে। তখন তাকে আমরা ক্লাসেস শুরু করি, রেগুলারিটি। ওই যে সাহিদ যেটা বলছিল যে 45 ডেজ লাগে একটা নতুন জিনিস মানুষকে শিখতে। তো একটা মানুষ শুধুমাত্র শিখলো এই যে সময় মতো উঠবো, এক্সারসাইজ করব, নিজেকে নিয়ে ভাবছি বা কোন কোন জায়গায় আমার দোষ ছিল, কোথায় আমার ঠিক করতে হবে, হয়তোবা সে 45 ডেজে জেনে গেল, কিন্তু ওইটাকে ইমপ্লিমেন্ট করা, ওটার উপরে কাজ করতেও তো সময় লাগে আসলে। সো মিনিমাম 6 মাস একটা মানুষের থাকলে ভালো। পরবর্তীতে মানে এই 6 মাস হয়ে গেলে যে তারপরে চলে গেল আর কোনোদিন আমরা মানে আশা লাগবে না ওরকম না, একটা সবসময় একটা কানেকশনে থাকবে, একটা কানেকশন বিল্ড আপ করতে হয় একটা রিকভারি গ্রুপের সাথে, কাউন্সিলরের সাথে, এই ডক্টরের পার্টটা সাথে। একটু যদি সাহিরের কাছে জানতে চাই যে এই যে চিকিৎসা শেষ হওয়ার পরেও যে একটা ব্যাপার আছে মেইনটেনেন্স, এই ব্যাপারটাতে কিভাবে হেল্প দেওয়া হয় এবং এটা কি কারণে দরকার এত? ধরুন যে কারোই একটা অসুখ হলো, সে হসপিটালে ট্রিটমেন্ট নিল, বাড়িতে চলে যাওয়ার পরে সে নিজের মতো মেইনটেনেন্স করতে পারে, কিন্তু এখানে কেন বলা হচ্ছে যে দিস ইজ নট দ্য এন্ড, হসপিটাল থেকে চলে যাওয়ার পর তাকে মেইনটেনেন্স করার জন্য আরো যোগাযোগে থাকতে হবে, ব্যাপারটা কি? আমাদের এটাকে বলা হয় ক্রনিক রিল্যাপসিং ডিজিজ। ক্রনিক যে এটা সব সময় থাকবে লং টার্ম, রিল্যাপসিং মানে হচ্ছে গিয়ে এটা আবার হতে পারে। সো এখানে মেইনটেনেন্সের বিষয়টাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেকই গুরুত্বপূর্ণ। আচ্ছা, কারণ মেইনটেনেন্সের জায়গাটাতেই যদি আমাদের গ্যাপ থেকে যায় বা আমাদের মেইনটেনেন্সের জায়গাটাতে ল্যাকিং হয়ে যায়, তখনই আমাদের আবার ব্যাক টু জিরো চলে যেতে হয়। লাইক এনি আদার ক্রনিক ডিজিজ যেটা হয় যে আবার মনে করেন আপনার ডায়াবেটিস, আপনি হাঁটা চলা করছেন না, আপনি মেইনটেইন করছেন না, চিনি খাচ্ছেন বেশি, ওই ডায়াবেটিস আবার বেড়ে যাবে। সো এইটা যেহেতু আরো অনেক সিভিয়ার এই ক্রনিক রিল্যাপসিং ব্যাপারটা, এই জন্য আমাদের মেইনটেনেন্সের জায়গাটায় অনেক ইম্পর্টেন্স দেওয়া হয়। এই যে আমি এত কিছু শিখলাম, ফার্স্টে ধরেন ডিটক্স করলাম, করে আমি এত কিছু শিখলাম, 6টা মাস থাকলাম, মেইনটেনেন্সের জায়গাটাই তো যেখানে আমি এটা অ্যাপ্লাই করবো এন্ড ডে টু ডে ভালো থাকবো। সো মেইনটেনেন্সের জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, যেটাকে আমরা 6 মাস প্রোগ্রাম হওয়ার পরে আমরা ফলো আপে রাখি, এন্ড ফলো আপের পরে আমরা ডিফারেন্ট ভাবে প্ল্যানটা উইথ আ সেট টাইম ফ্রেম, একটা অ্যাকশন প্ল্যান আমরা চেঞ্জ করতে থাকি। এই ফলো আপটা সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে চাই, কিভাবে রাখেন আপনারা ফলো? সো সাধারণত আমাদের যে টিম থাকে যারা একটা পেশেন্টের সাথে কাজ করে, অ্যাডিকশন কাউন্সিলর, কেস ম্যানেজার, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট
অ্যান্ড বাকি যারা স্টাফ আছে। সো আমাদের 6 মাস ট্রিটমেন্টের পরে যখন একটা পেশেন্ট রিলিজ পায়, বের হয়ে যায়, তারপরে কিন্তু আমরা উইকলি একটা রিকভারি মিটিং ফলো আপ থাকে, which is a আচ্ছা। social support. ওকে। যে আমাদের একটা সোশ্যাল সাপোর্ট হলো যারা অলরেডি ইন রিকভারি, আগের সিনিয়র যারা বের হয়ে গেছে ওদের সাথে ট্যাগ করে দেওয়া বা ওদের সাথে জয়েন করা, সো দ্যাট তারা মিলে একসাথে এই যে হ্যাবিট গুলো শিখলো, হেলথি ওয়েজ অফ হ্যাভিং ফান, হেলথি ওয়েজ অফ এনজয়িং, হেলথি ওয়েজ অফ এক্সপ্রেসিং, যে খারাপ কিছু হলে হেলথি ওয়েজ অফ এক্সপ্রেসিং দ্যাট, যে আমার সাথে খারাপ কি হয়েছে, এইগুলা সব একটা নতুন গ্রুপের সাথে জয়েন করানো হয়, সো দ্যাট তারা টাচে থেকে বাইরে দে আর ফেসিং লাইফ, এন্ড এই নতুন যারা বের হয়েছে তারাও তো দে উইল বি ফেসিং লাইফ। সো এই যে এইটা একটা সাপোর্ট সিস্টেম তৈরি করা হয়, আচ্ছা। এইটা হচ্ছে গিয়ে ফলো আপের একটা মেজর পার্ট। আচ্ছা, আর আরেকটা বিরতির সময় হয়ে এসেছে। আমার এই রিলেটেড আরেকটা প্রশ্ন আছে, আমি বিরতি থেকে এসে ওটা করছি। দর্শক, আরেকটা বিরতির আমাদের সময় হয়ে এসেছে, আশা করি সঙ্গেই থাকবেন। ফিরে এসেছি ছোট্ট বিরতি নিয়ে প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে আশেকা মাহবুব এবং সাহির জামিলের সাথে ডিটক্স না রিহ্যাব, আসল চিকিৎসা কোনটা, এই বিষয়ের উপর। সাহির, বিরতির আগে যে জায়গাটিতে ছিলাম, যে সাপোর্ট সিস্টেম, এই যে আপনি বলছেন, তো রিকভারি মিটিং আয়োজন করা হয় এখানে, যারা ট্রিটমেন্ট নিয়ে গেছে তারা ফেরত এসে এসে প্রতি সপ্তাহে তাদের শেয়ারিং গুলো করে। হাউ ইজ দিস হেল্পফুল, এবং এটাকেই কেন সাপোর্ট গ্রুপ বলা হচ্ছে? এটাকে সাপোর্ট গ্রুপ বলা হচ্ছে, and why this is helpful is because এই মানুষগুলাই ট্রিটমেন্টটা নিয়ে, এই মানুষগুলো অ্যাকচুয়ালি ওনারা যেটা শিখেছেন সেটাকে অ্যাপ্লাই করে ওনারা ভালো আছেন, অ্যান্ড যেই সমস্যাগুলা দিয়ে এই যে নতুন যিনি বের হচ্ছে বা নতুন যাকে ট্যাগ করে দেওয়া হচ্ছে, সো আগের যারা ছিলেন ওনারাও কিন্তু ওই সেম টাইপের প্রবলেম, সেম টাইপের সমস্যা, অ্যান্ড কাছাকাছি ধরনের সিনারিও গুলো একটু ডিফারেন্ট, বাট সেম টাইপেরই ওই কষ্ট, ওই ফিলিংস গুলো যেটা বোঝানো যায় না আসলে, মানে একটা আরেকজন যদি ফেলো না হয় ওই জিনিসটা অ্যাকচুয়ালি বোঝানো যায় না, মানে ওয়ার্ডস দিয়ে ওটা এক্সপ্রেস করা খুবই ডিফিকাল্ট। সো এই যে কানেকশনটা যে বিল্ড আপটা হয় থ্রু দিজ মিটিংস উইথ একটা মানুষ যে অলরেডি এটা গো থ্রু করেছে, ওইটা ইজ মাচ মোর স্ট্রঙ্গার কানেকশনটা উইথ আদার রিলেশনশিপস, মানে কম্পেয়ার করলে যে বাবা মার সাথে যে রিলেশনশিপ বা ছোটবেলার ফ্রেন্ডদের সাথে যে রিলেশনশিপ বা পার্টনারের সাথে যে রিলেশনশিপ, অনেক ধরনেরই তো আমাদের রিলেশনশিপ থাকে যেগুলো ক্লোজ। সো এই যে এই ভিতরের এই কথাগুলা যেগুলো খুব ডিফিকাল্ট টু এক্সপ্রেস, এগুলা কিন্তু এইসব মানুষের কাছে করা যায় না, অথবা করাটা খুবই টাফ। সো এই গ্রুপের সাথে যেহেতু দে ওয়েন্ট থ্রু দ্য সেম ট্রমা অ্যান্ড দ্য সেম হিলিং, সো এই এনার্জিটা, এই আন্ডারস্ট্যান্ডিংটা, এই এমপ্যাথিটা, এটা খুব ইজিলি ম্যাচ করে, অ্যান্ড মনে হয় যে কানেকশন গুলা যে এত রিয়েল এন্ড জেনুইন, যে লাইফ লং দেখা যাচ্ছিল ওই যে কারণটা যে কেন খাচ্ছে বা কেন নিয়েছে বা কেন সাফারিংটা হচ্ছে, এনারা ছাড়া অন্যদের বুঝতে খুব কষ্ট হয় বিষয়গুলা। সো এইটা ইজ দ্যাটস হোয়াই ইট ইজ ভেরি হেল্পফুল রিলেট করাটা। জি, কিন্তু এনারা খুব সহজে রিলেট করতে পারেন। জি, বিকজ তারা ওই একই এক্সপিরিয়েন্সেস থ্রুতে যায়। সো আমাদের এই সাপোর্ট গ্রুপের সাপোর্ট সিস্টেম ইজ ওয়ান অফ দ্য ওয়েজ যেটা আমরা আফটার ট্রিটমেন্ট এই ফলো আপে রাখি, এটার সাথে ট্যাগ করে দেওয়াটা। তাছাড়া আরো কিছু জায়গা আছে যেগুলা খুবই ইম্পর্টেন্ট, লাইক ফলো আপ কাউন্সিলিং। সো সবারই আমাদের কোনো না কোনো রকমের কাউন্সিলিং প্রয়োজন হয়, অ্যান্ড কাউন্সিলিংটা আসলে আমার নিজের ভিতরের জিনিসটাই বের করে আনা থ্রু আমার নিজের ইনসাইট, মানে চিন্তা ভাবনাটা আমারই নিজেরটা ক্লিয়ার করা উইথ আ কাউন্সিলর অ্যান্ড টেকিং দ্য রাইট স্টেপস, যে কোনটা আমার জন্য ভালো হবে। সো কাউন্সিলিংটা একটা খুব সুন্দর, মানে অনেকে মনে করে যে আমার কাউন্সিলিং লাগবে না, আমি কাউন্সিলিং ছাড়াই আই এম টাফ ইনাফ অ্যান্ড ভেরি স্ট্রং টু ফেস ইট, বাট কাউন্সিলিং অ্যাকচুয়ালি মেক্স ইউ স্ট্রঙ্গার নো ম্যাটার হাউ টাফ ইউ আর। সো এই জিনিসটা যে একটা মেজারেবল, যে আচ্ছা আমার কি গোল ছিল, আমি কি অবস্থায় ছিলাম, কাউন্সিলিংটার পরে আমি ওই জিনিসগুলা যেগুলো রিয়েলাইজ করলাম বা চিন্তা ভাবনা করলাম,
আমি এটা এভাবে করা উচিত বা ওভাবে করা উচিত করে আমি এটা অ্যাপ্লাই করে আমি কি জায়গায় আসলাম, ওই মেজারেবল প্রসেস মানে মেজারেবল একটা জিনিস করে তখন দ্যাট ফিলস মাচ মোর বেটার, যে আমার এই প্রগ্রেসটা আমি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি যে আমি কোথা থেকে কোথায় আসছি। সাধারণত তো এটা দেখা যায় না। সো কাউন্সিলিং ইজ সামথিং উইচ ইজ ভেরি হেল্পফুল এন্ড সবারই কাউন্সিলিং ফলো আপ দেওয়া হয়। আর সাধারণত থাকতেই পারে অনেকে যাদের মেডিসিন হয়তো বা কন্টিনিউ করে বা মেডিসিন চলে, ওর মেডিসিনে থাকতে হয় আর কি বেসিক্যালি। সো ওই যে সেটার জন্য যে সাইকিয়াট্রিক ফলো আপটা, সেটা ক্যান বি উইকলি একবার বা মাসে একবার আনটিল দ্য মেডিসিন স্টপস। জাস্ট এই সিম্পলি আমাদের ফিজিক্যাল জায়গাটাও দেখা, আমাদের ইমোশনাল জায়গাটাও দেখা, আমাদের সোশ্যাল জায়গাটাও দেখা। সো এই তিনটা জায়গাতেই আমরা কাজ করে এই ফলো আপের মধ্যে রেখে 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 ইভেন্চুয়ালি লাইফ লং যাতে ফেস করতে পারে সমস্যাগুলা, ওরকম স্কিল এন্ড ওরকম আর কি ওরকম কোয়ালিটিস দেওয়ার চেষ্টা করি সো দ্যাট দে ক্যান ফেস লাইফ উইথাউট ড্রাগস, এভাবে করে আগাতে পারে সো দ্যাট রিল্যাপসটা আবার না হয়। আমি এটার সাথে আরেকটা জিনিস সংযুক্ত করতে চাই, হ্যাঁ প্লিজ। সেটা হচ্ছে আমাদের প্রমিসেসে কিন্তু এমন না যে একই সিস্টেমে প্রত্যেকটা পেশেন্ট যায়। আসলে প্রত্যেকটা পেশেন্ট এক একজন ইন্ডিভিজুয়াল, তার রিয়ালিটি এক এক রকম। হ্যাঁ, সো আমরা ওটাও আসলে কনসিডার করি। কে কে মানে কোন বয়সের একটা মানুষ, সে কি চাকরিজীবী নাকি সে স্টুডেন্ট নাকি সে বেকার, কাজ করছে না, বা তার আরো মানসিক সমস্যা আছে, তার সাথে বাবা মা থাকে না, ডিভোর্স, এরকম বিভিন্ন রকমের কেসেস। তো সবাইকে আসলে এক কাতারে ফেলা যায় না। আমরা কিন্তু মানে প্রত্যেককে আলাদাভাবে সবার জন্য প্ল্যান ঠিক করি আর কি। এই যে যখন এখানে ডিটক্স করবে ফার্স্টে, সবাইকে বুঝাই যে অনেক সময় বাবা মা ভাবে যে ও এতদিন আমি রাখবো না, আমি নিয়ে যাব, হ্যাঁ ও পারবে, ও আমাকে বলেছে। তো আমরা বোঝাতে চেষ্টা করি যে ওটা সম্ভব না, এটা একটা প্রসেস। এই যে নিজেকে চেনার একটা সময় লাগে, নিজেকে চিনতে, সো সেই সময়টা দেওয়া প্রয়োজন। ওরকম করে তারপরে হচ্ছে কি যে এখন জিজ্ঞেস করে যে ও তাহলে কি করতে হবে, কয়টা সেশন হবে, ওষুধ পাবে নাকি, তারপরে কত ঘন ঘন আসতে হবে, এটা আসলে ভ্যারি করে। এখন আমরা ওই মানুষটাকে চেষ্টা করি, আমরা একটা টিমে কাজ করি এবং আমরা ইন্ডিভিজুয়ালি সবাই মিলে আলোচনা করে ওই মানুষটার জন্য কোনটা ভালো হবে ওটা চিন্তা করে তাকে একটা প্ল্যান দেই আর কি। শুধুমাত্র যে সাপ্তাহিক আমাদের আসে শুধু তাই না, অনেক ক্ষেত্রে এরকম পেশেন্টও আছে যে প্রতিদিন আসে, এরকম পেশেন্ট আছে যে একদিন পর পর। সো আমরা ওই প্ল্যানটা করি আসলে ওর জন্য কোনটা ভালো হবে, কোন প্রসেস গো থ্রু করলে আমরা তাকে সাহায্য করতে পারবো। আর এই সাহায্যটা আমরা সবাইকে অ্যাডভাইস করি যে তোমার এখানে থেকেছো তুমি 6 মাস, কিন্তু এই জিনিসটা ধরে রাখতে হবে অ্যাটলিস্ট 2 ইয়ার্স। 2 ইয়ার্স তুমি নিয়মিত আমরা যেভাবে বলবো সেভাবে যদি চলতে পারো, সেভাবে যদি আমাদের গাইডলাইনটা ফলো করো, তাহলে তুমি মানে আশা করা যায় মোস্ট অফ দ্য কেসেসে যে সেই মানুষটা ভালো থাকতে পারবে। তো আমাদের অভিজ্ঞতায় দেখা গেছে যে যারা এটা পারে আসলে মানে আমাদের গাইডলাইনটা সত্যি যদি ফলো করে তাহলে আসলে সাকসেস রেট অনেক হাই থাকে আর কি। মানে ধরে রাখার সম্ভাবনাটা অনেক বেশি এবং সুস্থ থাকার সম্ভাবনা। আর পথে তো মানুষ ভুল করতেই পারে, ভুল করলে এই যে অন্য রিকভারিদের সাথে কথা বলবে। আমাদের এখানে পথে ভুল করা মানে হচ্ছে রিল্যাপস, তাই তো? আচ্ছা, রিল্যাপসের সম্পর্কে একটু যদি বলেন যে ট্রিটমেন্ট তো হলো, তাহলে রিল্যাপসের ব্যাপারটা কি, কেন রিল্যাপস নিয়েও আসলে ভাবতে হবে? যদিও সাহির বলেছে যে দিস ইজ আ ক্রনিক রিল্যাপসিং ডিসঅর্ডার ডিজিজ, তো রিল্যাপস আসবে, তো সেটা কিরকম ভাবে আসে, কেন আসে, সেটাকে নিয়ে কিভাবে ডিল করতে হয়? ওটাই আর কি, মানে যেহেতু ওটা একটা মানসিক অসুস্থতা, হ্যাঁ, সো আমি আসলে আমার ওই অ্যাডিকটিভ পার্সোনালিটিটা আছে, সেই জন্যই আমি আসক্ত হয়ে গেছি। সব মানুষ কিন্তু একবার দুইবার ট্রাই করলেই আসক্ত হয়ে যায় না, হ্যাঁ, কিন্তু যার মধ্যে ওই পার্সোনালিটিটা আছে সেই মানুষটাই ওই লেভেলে পৌঁছে যায় আর কি। সো ওই জিনিসটা নিজে একসেপ্ট করা যে হ্যাঁ আমার মধ্যে এই সমস্যাটা আছে, ওটা তো হচ্ছে গিয়ে প্রথম ধাপ। হ্যাঁ, তারপরে এই যে আমাদের পুরো প্রসেসে আমরা তাকে আস্তে আস্তে বুঝাই যে বিভিন্ন রকমের জিনিস আছে আসলে, যেমন ইমোশনাল রিল্যাপস বলি আমরা, তারপরে বিহেভিয়ারাল রিল্যাপস বলি, তারপরে যে মানুষ আসলেই সাবস্টেন্সটা ইউজ করে। সো এগুলো আসলে ধাপে ধাপে তাকে বুঝতে হয় যে তুমি একটু কি বলা যাবে কোনটাকে ইমোশনাল রিল্যাপস বলছি, কখন বিহেভিয়ারাল? ইমোশনাল রিল্যাপস মানে ধরেন যেটা আমার সাথে আমি পুরানো টাইমের সাথে যদি অ্যাসোসিয়েট করি,
ধরেন আমার খুব মেজাজ করতাম, আমি খুব রাগারাগি করতাম, ছোট ছোট কথা গায়ে লেগে যেত, হ্যাঁ, বা আমি তো এগুলো হচ্ছে কি ইমোশনাল আর কি, ইমোশন রিলেটেড যেগুলো ক্যান বি রিলেটেড টু মাই ড্রাগ ইউজ, মানে আচ্ছা। অতীতে আমি যেগুলো করেছি ওটার সাথে রিলেটেড। ওগুলো তো এই যে 6 মাস যদি থাকে, সো সে তো নিজেকে চিনতে শিখে যে কোন জিনিস ইমোশনস গুলো আমাকে আই হ্যাভ টু বি কেয়ারফুল। লাইক হঠাৎ করে আজকাল আমার চিটচিটা লাগে, সবার কথা বিরক্ত লাগে, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, ঘুমিয়ে থাকতে ইচ্ছা করে, এই যে এগুলো কিন্তু একটা ওয়ার্নিং সাইন আসলে। হ্যাঁ, তো আচ্ছা। নিজেকে আসলে এই জন্যই আমরা বলি যে সময়টা লাগবে, যে 6 মাস যখন সে থাকবে তখন সে ভালো করে যাতে নিজেকে নিয়ে কাজ করে, নিজেকে ভালো করে চিনে, এবং ওটাকে ধরে রাখতে হবে আর কি। সেজন্যই অ্যাটলিস্ট সপ্তাহে সপ্তাহে যখন আসবে তখন সে তার ওইগুলো শেয়ার করতে, ইমোশনালি কেমন আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। তো একটা মানুষ যদি ইমোশনালি ভালো না থাকে, তো পরবর্তীটা হচ্ছে কি যে তার বিহেভিয়ারাল চেঞ্জেসও শুরু হয়। হ্যাঁ, সে সারাদিন ঘুমিয়ে থাকে, আবার শুরু করলো যে কারোর সাথে কথা বলে না, বাসার কোনো দাওয়াত আছে সে ওখানে যাবে না, পড়ালেখা করছে না, এরকম বিহেভিয়ারাল চেঞ্জ এরকম হতে পারে, কিন্তু যে তখনও মানুষটা আসলে সাবস্টেন্স ইউজ করেনি, কিন্তু তার এগুলো ওয়ার্নিং সাইন। সো এরকম। আর পরবর্তী ধাপটা হচ্ছে কি যে সে আসলেই সাবস্টেন্সে ইউজ করে ফেললো। এখন এইটা যে কারো 3 মাসে হবে তা না, সেটা 3 মিনিটেও কারো এই পুরো প্রসেসটা গো থ্রু করে ফেলতে পারে। হ্যাঁ, আবার অনেক দিনেও করতে পারে, কিন্তু মানে আইডিয়াটা হচ্ছে যে নিয়মিত যদি সে আমাদের টাচে থাকে, এবং এই যে আমাদের রিকভারি সার্কেলের সাথে যারা ভালো আছে তাদের টাচে থাকে, প্রয়োজন হলে কাউন্সিলিং নেয় এবং আমাদের সেন্টারের টাচে থাকে, তাহলে আসলে এগুলা অ্যাড্রেস করা যায়, আইডেন্টিফাই করা যায়। ওয়ার্নিং সাইন গুলো সম্পর্কে অ্যাওয়ারনেস দেওয়া যেতে পারে, বা সেও অ্যাওয়্যার হতে পারে, এবং তাহলে সে রিল্যাপসটা প্রিভেন্ট করতে পারে। মানে যে অ্যাডিক্ট, মানে রিকভারিং যে, সে হয়তো নিজে রিয়েলাইজ করছে না, কিন্তু সে যখন আমাদের টাচে থাকবে তখন কিন্তু আমরা বলতে পারবো যে তোমাকে কি মনে হচ্ছে, তোমাকে একটু ডাউন মনে হচ্ছে, তোমাকে একটু অস্থির মনে হচ্ছে। আরেকটা বিরতির সময় হয়ে এলো, এসে আবার কথা হচ্ছে। দর্শক, নিচ্ছি ছোট্ট আরেকটা বিরতি, সঙ্গেই থাকুন। দেখছেন প্রমিসেস জানতে চাই। আজ কথা হচ্ছে ডিটক্স নাকি রিহ্যাব, আসল চিকিৎসা কোনটি? কথা বলছেন আশেকা মাহবুব এবং সাহির জামিল। সাহির, এবার আপনার কাছে যদি আসি, আমরা রিল্যাপস নিয়ে কথা বলছিলাম আসলে। তো এই মানে আমরা যত সহজে বলছি যে এটা একটা জার্নি, চলতে পথে ভুল হতেই পারে, কিন্তু কারো কাছে যখন রিল্যাপস চলেই আসে, সেই এক্সপিরিয়েন্সটা আসলে তার জন্য বেশ ভীতিকর, এবং তার পরিবারের জন্য তার আরো কয়েক গুণ বেশি ভীতিকর। এই জায়গাটা সম্পর্কে কি বলবেন, এবং এই জায়গাটা অ্যাকচুয়ালি তারা কিভাবে ডিল করতে পারে? আপনার কোয়েশ্চেনটা ইজ ভেরি ইন্টারেস্টিং। এটার মধ্যে ইন্টারেস্টিং পার্টটা ইজ ভীতিকর, যে ভয়ের জায়গাটা। সো আমি একটু ওইটা ধরে কথা বলি। হ্যাঁ, আমাদের এই সোসাইটিতে, ইভেন ওয়ার্ল্ড ওয়াইড, বেশিরভাগ জায়গাতেই ড্রাগ অ্যাডিকশন যে একটা ডিজিজ এক জায়গায় এক একভাবে ডিফাইন করে। এটা যে চয়েস না, এটা যে একটা অসুস্থতা, এটা কিন্তু অনেকে অ্যাড্রেসই করতে চায় না, ট্যাবু ভাবে দেখে। সো রিল্যাপস ইজ অ্যাকচুয়ালি অনেক ভীতিকর, ভেরি স্কেরি। আর স্পেশালি অনেক সময় যারা ধরেন যে প্রোগ্রাম করে, রিহ্যাবিলিটেট করে অনেক টাইম ধরে ভালো আছে, তাদের রিল্যাপস হওয়াটা ওটা আরো বেশি ভীতিকর। আর নতুন ধরেন যে যারা কিছুদিন হয়েছে, ধরেন প্রোগ্রাম করেছে বা ডিটক্স করে তারপরে আবার খেয়ে ফেললো, রিল্যাপস হলো, সেটাও স্কেরি। এই মানে এই যে ভয়, এই ফিয়ারের জায়গাটা থেকেই কিন্তু অ্যাকচুয়ালি সমস্যাটা বেশি তৈরি হয়। যে আমার যে এটা প্রবলেম, আমি এটা নিয়ে শেয়ার করব, আমার যে সমস্যাটা হচ্ছে আমি এটা নিয়ে বলবো, একটা ইন্ডিভিজুয়াল এইসব ট্যাবু, এইসব স্টিগমাটাইজড ব্যাপারটার কারণে এটা নিয়ে কথা বলতে পারে না, এটার জন্য একটা সেফ স্পেস পায় না, এটার জন্য জায়গা পায় না। সো এই জন্যই কিন্তু মানুষ এই যে এরকম আমাদের আজকের যে টপিকটা, যে কোয়েশ্চেনটা, যে আচ্ছা ডিটক্স না রিহ্যাবিলিটেশন, কোনটা আসল চিকিৎসা, মানুষ কি চায় যে আমার তো সমাজে একটা ইমেজ আছে, একটা রেপুটেশন আছে, সো আমার এই যে ড্রাগ অ্যাডিকশনটা আমি লুকায় রাখছি, এটা থেকে তাড়াতাড়ি বের হয়ে আসতে হবে,
সো আমার শর্ট টার্মের মধ্যে একদম শর্টকাটে কি সলিউশন, ছোট একটা ডিটক্স করে ফেলি, তাহলে কেউ বুঝবে না, আমি বলবো আমি কোথাও ঘুরতে গেছিলাম, আর আমি বাসায় থাকি, আমি ঠিক হয়ে গেলাম। কারণ রিহ্যাবিলিটেশনের প্রসেস ইজ লং টার্ম, সবসময় 4 মাস থেকে 6 মাস তো অনেক লম্বা সময়। সো এই জায়গাগুলোতে কি হয়, ওরা ডিসকারেজড হয় রিহ্যাবিলিটেশন প্রসেসে যেতে, বেশি এনকারেজড হয় আর বেশি অ্যাট্রাকটিভ লাগে যে আমি ছোট্ট করে ডিটক্স করে আমি ভালো হয়ে যাব। আসলে জায়গাটা সেরকম না। আমার তো জাস্ট জিনিসটা বের হয়ে গেলেই হলো না, আমার তো চলতে হবে জিনিসটা, মানে এই হ্যাবিট গুলা নিয়ে লাইফ লং ভালো থাকতে হলে ফর দ্য লং টার্ম আমার তো এটা মানে পুরোপুরি জিনিসটা করতে হবে। সো Exactly. এই পুরোপুরি জায়গাটাতে করাটা, এই ফিয়ারটা ফেস করাই অনেক বড় বিষয়, যে না আমার একটা প্রবলেম আছে, আমি এটার জন্য ট্রিটমেন্ট নিবো, এরপর আমি এটা ভালো থাকবো, চিকিৎসা নিয়ে আমি ভালো থাকবো। সো এই যে ভয়টা, এইটা ভাঙানোটাই আসলে খুব ইম্পর্টেন্ট, যে Okay. আমার একটা রোগ হলে আমি চিকিৎসা করতে যাব, এটাতে ভয় কিসের, আচ্ছা। তাই না? হ্যাঁ, আমার true. ধরেন ফর এক্সাম্পল আমার অন্য কোনো রোগ হলো, আমি হুম। এটার জন্য ডাক্তারের কাছে গেলে আমার এটা তো লুকানোর মতো কিছু না, বা আমার তো এটাতে লজ্জা পাওয়ার মতো কিছু না। হুম। সো এই যে আমরা মানুষকে যেভাবে ট্রিট করি, বিকজ আমরা মনে করি এটা চয়েস, যে তারা ইচ্ছা করে নিচ্ছে, তারা ছেলেই ছেড়ে দিতে পারে, বিষয়টা তো আসলে ওরকম না। এটা তো একটা অসুস্থতা, এটা তো হ্যাবিট হয়ে যায়। সো আর পরেও গিয়ে আবার এটাতে ফল ব্যাক হতে পারে। হুম। সো প্রথম চিকিৎসার জায়গাটাতেই তো একটা স্টিগমা কাজ করে, তারপরে Exactly. গিয়ে সে না মেইনটেনেন্সের জায়গায় অনেকে আমরা আমরা অনেক রকমের পেশেন্ট পাই, ভাবি যেটা বলছিল যে আমাদের তো এক একজনের সিনারিও, এক একজনের কেস এক এক রকম। সো অনেকেই কিন্তু এটা একটা খুব কমন কোয়েশ্চেন, যে 1-2 বছর 2-3 বছর হয়ে গেল, তো তুমি তো ভালো হয়ে গেছো, এখনো তুমি কেন যাও? হ্যাঁ, হ্যাঁ, আসলে ওনারা এই জিনিসটা বুঝতে পারে না, মেবি দে আর সাপোর্টিভ। এটা জ্ঞানের অভাব এটা তাদের। অ্যাকচুয়ালি মানে অ্যাওয়ারনেসটার খুবই Awareness-এর অভাব, এই অ্যাওয়ারনেসই আমরা আসলে দিতে বসেছি এখানে। রাইট? রাইট? সো সো এই তার যে মানে ফিয়ার, আপনার কাছ থেকে যেটা জানলাম সেটা হচ্ছে যে ভয় পাওয়ার প্রয়োজন নাই। যদি রিল্যাপস হয়েও যায় তাহলে সাথে, সাথে হেল্প নেওয়াটাই হচ্ছে জ্ঞান, মানে ওয়াইজ। রাইট। ওটা হলেই সে তাড়াতাড়ি আবার সেখান থেকে বের হতে পারবে। এখানে ভাবি কিছু এড করতে চান যদি হ্যাঁ, মানে আশিকা? ওই ফ্যামিলি মেম্বারদের জন্য বলতে চাই যে ওই যে যেটা সাহির বলছিল যে ও তো চাইলেই বন্ধ রাখতে পারে, ও ইচ্ছা করে এরকম করতে থাকে। হ্যাঁ, এই মানসিকতা থেকে আসলে আমাদের বের হয়ে আসার চেষ্টা করা উচিত। কিছু কারণ- কমন কথা বলতে থাকে যে মানে টার্ম গুলো এরকম যে ও তো আবার শুরু করেছে, আবার করছে। ওরই উপর রেসপন্সিবিলিটিটা দিয়ে দেওয়া যে সে ইচ্ছা করেই হ্যাঁ, আসলে আবার করছে। সেটাই। অথচ অনেক সময়, বেশিরভাগ সময় দেখা যায় যে এই যে একটা নির্দিষ্ট সময় পরে ভাবে অনেক দিন তো হলো, এখন তো তুমি ভালো হয়ে গেছো, এখনো কেন যেতে চাচ্ছ? হ্যাঁ, তো ফ্যামিলিকে এটা বুঝতে হবে যে এটা একটা মানে রিকভারির, ড্রাগের অপোজিট, ড্রাগ অ্যাডিকশনের অপোজিট হচ্ছে গিয়ে কানেকশন। হ্যাঁ, তো অ্যাডিকশনের অপোজিট হচ্ছে কানেকশন। তো কানেকশনটা ধরে রাখতে যদি পারে, তাহলে যদি পথে ভুলও হয়ে যায়, ভুল মানুষের হতেই পারে, শুধুমাত্র তো ড্রাগ সমস্যা না, আসলে তো সমাজে অনেক রকমের সমস্যা আছে। হ্যাঁ, তো ভুল তো করতেই পারে, মানুষ মাত্রই ভুল করতে পারে। হ্যাঁ, তো ওরকম ড্রাগটাও একটা ভুল, যদি আমরা ওইভাবে নিতে পারি তাহলে আর কি মানে সেই মানুষটাকে দোষ না দিয়ে, যদি তার ওরকম অবস্থা হয় তাহলে পরিবারেরও চেষ্টা করা উচিত যে তাকে যত তাড়াতাড়ি সম্ভব আবার আর কি ট্রিটমেন্ট প্রসেসে আনা আর কি। কানেকশনটা করিয়ে দেওয়া জি আবার। জি জি। তার যে একটা সাপোর্ট গ্রুপ আছে সেই তাদের সাথে কানেকশন করিয়ে দেওয়া এবং নিজেরাও কানেক্টেড এবং হওয়া। এটা কখনো সেটা যাতে খুব না ভাবে important. যে ভালো হয়ে গেছে, এটা সারা জীবনের জন্য মনে রাখতে হবে যে আমার এই যে একটা ক্রনিক রিল্যাপসিং একটা ডিজিজ আছে, ব্রেইন এবং- ডিজিজ। হ্যাঁ, এবং ইটস ওকে, ইউ ক্যান হ্যাভ আ ডিজিজ, হ্যাঁ। বাট এটা মেনটেন করা সম্ভব। অনেক ধন্যবাদ দুজনকেই আজকের চমৎকার আলোচনার জন্য। আজকে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, আমরা আজকে অনুষ্ঠানের একদম শেষে আছি। আশা করি আগামী অনুষ্ঠানেও আপনারা আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন এবং থেকে আমাদের উৎসাহ দেবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।